হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে কথা হয়নি বলা ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের সাথে আছেন এটিএন বাংলার একজন ঠাকুরগাঁ প্রতিনিধির ঠাকুরগাঁ জেলার প্রতিনিধি এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিত এম এস সামাদ। আমরা কথা বলবো এম এস সামাদের সাথে। আমরা জানার চেষ্টা করবো একজন সাংবাদিক এবং সমাজকর্মী দৈনন্দিন জীবন সম্পর্কে। সামাদ, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু রমজান মাস, আমি আমার লাইভ সেশনের প্রথম প্রশ্নটাই করি, কেমন কাটছে রমজান? রমজান আল্লাহর রহমতে বেশ ভালো। তবে দুদিন হুম, হুম। থেকে যে তাপপ্রবাহ সেটা অনেক বেশি মনে হচ্ছে। আজকেও রাইট, রাইট। মাঠে কাজ করবার কারণে অনেকটা মানে পুরো রোদটা মানে শরীরের উপর দিয়ে গেছে। সেই কারণে আচ্ছা, ভালো আচ্ছা। সব মিলে আলহামদুলিল্লাহ। তবে ২২ টা রোজা মনে হয় চলে যাচ্ছে। মানে হুম, খুব হুম, হুম। দ্রুতই কেন জানি মনে হচ্ছে যে মানে ভালো নাজাতের রহমতের একটা মাস চলে যাচ্ছে। প্রত্যাশা একটাই, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ যাতে করে এই রোজাটা কবুল করেন। আল্লাহ যাতে মাফ করেন। হুম, হুম। আর তুলনামূলকভাবে বেশ কয়েক বছরের রোজা মাস, যে আমরা সাওমের মাস যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু এই মাসটা খুবই ভালো গেল। এই উল্লেখযোগ্য দুই একদিন বাদ দিয়ে পুরো মাসটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে শীতল, আমাদের জন্য। শীতল। হ্যাঁ, খুবই শীতল, এবং এবার কেন জানি খিদা লাগতেছে না। মানে দিনটা পার হয়ে যাচ্ছে আর কি, তাই না? তবে যারা মাঠে কাজ করছেন না, বিশেষ করে যারা গ্রামে, তাদের হ্যাঁ, বেশ হ্যাঁ, হ্যাঁ। কষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা তো খুব সকালবেলায় ঘুম থেকে ওঠে, অর্থাৎ সেহরি খাওয়ার পর তো তারা আর ফজর পড়ার পর ঘুমানোর সুযোগ পান না। সেই কারণে রাইট, তাদের রাইট, কাছে রাইট। কিন্তু বেলাটা অনেক বড়। কারণ সেই মানে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে না খাওয়ার একটা বিষয়, সেটা কিন্তু হুম, হুম, তারা হুম, বেশ হুম, ভালো করেই তাদেরকে বুঝতে হয়। আর আমরা সচরাচর তো হুম, হুম। সেহরি খাওয়ার পরে আবার ঘুম থেকে উঠি ৯টা-১০টা বেজে যায়। সেখানে আবার দুপুরবেলা রাইট। পারলে বিশ্রাম নেই। আমাদের জন্য অনেকটা সহজ আরকি। হুম, হুম, হুম। এম এস আহমদ, আমরা লাইভের আমাদের যে বিষয় থাকে সেগুলোতে আসি। আমরা যদি প্রথমে জানতে চাই, এম এস আহমদ, আপনি একজন সমাজকর্মী এবং একজন সাংবাদিক এটিএন বাংলার। এর পূর্বেও আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। উল্লেখযোগ্য ঢাকা পোস্টের সাথে কাজ করেছেন এবং আঞ্চলিক অনেক পত্রিকার সাথে কাজ করেছেন। তো আপনার শৈশব সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, যে আপনার বেড়ে ওঠা, পড়াশোনা, আপনার মানে একটা বেসিক যে পরিচয়, সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। এখানে একটা সংশোধনী হচ্ছে যে আমি এটিএন নিউজে কাজ করি। এটিএন হ্যাঁ, বাংলাও এটিএন আমাদের একটি নিউজ। প্রতিষ্ঠান। এটিএন নিউজে আমি রয়েছি ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে। আর আচ্ছা, আচ্ছা। যদি পরিচয়টা হয় সেটা হচ্ছে অ্যা বাড়ি তো ঠাকুরগাঁয়ের। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার রাতুর গ্রামে। হুম, হুম। আচ্ছা, গ্রামটা আচ্ছা। হচ্ছে এমন যেটা নিছক একটা গ্রামে কাদামাটি রাস্তা ছিল, যে রাস্তায় হুম, বৃষ্টি হলে সেই রাস্তা জুড়ে মানুষ যেতে পারত হুম। না। আমরা দেখতাম যখন আমরা স্কুলে যেতাম, তখন আমরা জুতা পরে যেতাম না। কারণ বৃষ্টিতে কাদা নুয়ে পড়তো। তারপরে হ্যাঁ, হ্যাঁ, যেখানে হ্যাঁ। আমাদের অনেকগুলো কাদা ছিল, আমরা ইট দিতাম। ইটের উপর পা দিয়ে হুম, হুম, হুম। স্কুল ব্যাগ বা বইগুলো সেগুলো বুকে ধরে আমরা যেতাম। এইরকম একটি হুম, হুম, হুম। গ্রামেই শৈশব কেটেছে। অর্থাৎ এক কথায় যদি বলে যে নিছক যেটাকে গ্রামের মানুষ বলা হয়, সেইরকম একটি হুম, হুম। গ্রামের শৈশব কেটেছে। গ্রামের ক্ষেত, খামার, সুজলা হুম, সুফলা হুম। মাঠ, যেখানে মানুষের দৈনন্দিন জীবনে হাট বাজার বসে এবং বাড়ির হুম, হুম। পাশে কাঁচা রাস্তা, আশেপাশে মাটির বাড়ি, মাটির ঘর। হুম, হুম। মানুষের মানে যেটাকে গ্রাম, মানুষ সকাল হলেই যে গ্রামটা মনে করেন যে ফসলের মাঠে কৃষকরা, কৃষানীরা যায়। এইরকম একটি আচ্ছা, আচ্ছা। গ্রামেই মূলত শৈশবটা উঠে আসা এবং বিকাল বেলায় দেখলে দেখা যায় যে সেই হুম, হুম। ফুটবলের মাঠ, ক্রিকেটের মাঠ, ভলিবলের মাঠ, এগুলোতেই মূলত সেই রাতুর গ্রামেই বেড়ে ওঠা এবং সেখানেই প্রাথমিক বিদ্যালয় শেষ করেছি। সেটি শেষ করার পরেই হুম, সেখানে উচ্চ মাধ্যমিক যে হাই স্কুল যেটাকে আমরা বলছি সেটা শেষ করেছি। সেটা শেষ করবার পরে আমি যখন পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের পাশের এক গ্রামের আমার এক দূরসম্পর্কের চাচা হন। ওই হুম, হুম। চাচাতো চাচাতো আব্বা, অর্থাৎ আমার বাবার তিনি ভাতিজা হন। ওই ভাতিজার ছেলে আচ্ছা, আচ্ছা। নাকি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন। তো সেই আচ্ছা, সুবাদে আচ্ছা। আমার আব্বার অনেকটা স্বপ্ন ছিল যে আমার ছেলেও হুম, হুম। একদিন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন। আর হুম, যেহেতু হুম, হুম। আব্বা সেভাবে কোনো পড়াশোনা করবার সুযোগ পাননি, মাও হুম, হুম, সেভাবে হুম। পড়াশোনা করবার সুযোগ পাননি। সেই কারণে আমার সেই চাচাতো ভাইয়ের কাছে যখন তার ছেলের গল্প শুনতো, তার ছেলে প্রকৌশলী হচ্ছে, তার ছেলে হুম, হুম, হুম। ইঞ্জিনিয়ার হচ্ছে, তখন কেন জানি আমার হুম, হুম। আব্বারও স্বপ্ন ছিল যে হয়তোবা আমার ছেলেটাও ইঞ্জিনিয়ার হবে। যেহেতু রাইট। আর যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে, হাই স্কুলে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হুম, হুম। মানে
রেজাল্টে ফলাফলের একটা জায়গা ছিল এবং আলহামদুলিল্লাহ হুম, হুম, প্রাথমিক থেকেই রেজাল্টের মান বেশ ভালো ছিল এবং অবস্থানটাও বেশ হুম, সবার উপরে ছিল। সেই কারণে আব্বারও ইচ্ছা ছিল যেহেতু এত নাম-টাম শোনা যাচ্ছে আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাই। সেই সুবাদে আচ্ছা, আচ্ছা। ওই চাচাতো ভাইয়ের পরামর্শক্রমে পলিটেকনিকে পড়াশোনা করা হয়। ঠাকুরগাঁও হুম, হুম, পলিটেকনিকে এখানে ভর্তি হওয়ার পরে সেখানে পড়াশোনা করি। আর হুম, অর্থাৎ হুম, ২০১৪ সালে যখন পলিটেকনিকের বা ঠাকুরগাঁও শহরে আসা হয় তখন থেকেই মূলত শহরের সঙ্গে পরিচয়। তার আগের পুরো সময়টা কেটেছে গ্রামের সেই মেঠো পথে, গ্রামে। গ্রামের সেই কাঁটাযুক্ত হুম, পথে। যে পথটাতে মানে গ্রামের যে স্মৃতিটা আমরা যেটা বলি, যেটাকে আমরা হুম, এখন হুম, দেখলে হুম, মনে করি যে সেই শৈশবের স্মৃতি। এটা আসলে হ্যাঁ, হ্যাঁ, উপভোগ হ্যাঁ, করবার সুযোগ হয়েছে এবং সেটা আসলে মিস করিনি আরকি। অর্থাৎ বলতে পারি যে যেটাকে আমরা যদি রাইট। অনেকজনে কটুযুক্তভাবে বলে যে গ্রামিয়া যে একটা মানুষ, আমার আসলে শৈশব কৈশোরে গ্রামিয়া একটা মানুষের সেইরকম একটা আমি জায়গায় গিয়েছি এবং এটা আমার বেশ আমি ভালোভাবেই উপভোগ করি। যে গ্রামের হুম, হুম, বেড়ে ওঠাটা এটা আমার কাছে নিয়ামত মনে হয়েছে। কারণ গ্রামের অবশ্যই। বেড়ে ওঠার মধ্যে একটা আলাদা আত্মতৃপ্তি রয়েছে। অর্থাৎ যেটা আমরা রাইট। শহরে যখন আমরা পড়াশোনা করি, শহরে শুধুমাত্র আমরা পড়াশোনা করি। আমরা যখন হুম, হুম, গ্রামে হুম, পড়াশোনা করি তখন দেখেন যে পরিবারও সাথে রয়েছে। মনে করেন যে বিকাল বেলা বন্ধু-বান্ধবও রয়েছে যেটা সবাই পরিচিত। তাদের সবার সঙ্গে খেলবার সুযোগ হুম, হুম, রয়েছে, হুম, ঝগড়াঝাটি করবার সুযোগ রয়েছে, মারামারি রাইট। করবার সুযোগ রয়েছে। হ্যাঁ, আমি আবার যদি একসাথে একটু খাওয়ার সুযোগ হুম, হুম, রয়েছে। আমি যদি একটু এড করি সামাদ, আসলে আমাদের এইজটা হয়তো খুব বেশি না, খুব কাছাকাছি তোমার আমার এরকম একটা। তো আমাদের যে শৈশবটা ছিল, তুমি যেগুলোর কথা বলতেছো, তখন কিন্তু আমাদের এগুলো করার সুযোগ ছিল, কারণ হচ্ছে আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। আমরা বিকালবেলা ফুটবল, হ্যাঁ, অথবা ক্রিকেট অথবা এরকম কিছু একটা। আর গ্রামে বেড়ে ওঠার ফলে আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু ক্লাস 10 বা এসএসসির আগে মোবাইল ফোন হাতে পাইনি। হ্যাঁ, তো এই যে ওই সময়টা যেহেতু মোবাইল ফোন ছিল না ওইভাবে, টিভিতে ওইভাবে ভালো প্রোগ্রাম বা এরকম কিছুটা ছিল না, বা টিভিতে আসক্তিটা ছিল না, যার ফলে কিন্তু আমাদের শৈশবটা আসলে অনেক ভালো গেছে। এখন যারা হয়তো আমাদেরকে শুনছেন, তারা হয়তো যারা আমাদের চেয়ে একটু জুনিয়র, তারা হয়তো ভাববে যে না, কি এমন বয়স হয়েছে যে তারা তাদের শৈশবের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে এত দ্রুত পৃথিবী পাল্টে গেছে, এত দ্রুত পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, যে আমরা এই কয়েকদিন আগে যে শৈশব পার করে এসেছি, সেটা কিন্তু এখন দেখা যায় না। মানে দিস ইজ রিয়েলিটি আসলে। মানে হ্যাঁ, বিশ্বায়নের কথাটা যদি আমরা বলি তাহলে বলতে হবে এক কথায় যে যেটাই বলুক আমাদের চোখের সামনেই পরিবর্তন হয়েছে পৃথিবীর। চোখের সামনে পরিবর্তন হয়েছে এবং খুবই দ্রুত। মানে খুবই দ্রুত পরিবর্তন হয়ে হুম, হুম, গিয়েছে। হুম, 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 আর হুম। আপনি বললেন যে আপনার টেলিভিশনের আসক্তি ছিল না। কিন্তু আমার প্রচুর আসক্তি ছিল। আমাদের বাড়ি যদিও আমাদের বাড়ির একটা ঘটনা আছে আচ্ছা। সেটা হচ্ছে আমার হুম, হুম, দাদি ছিলেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। উনি ২০১৪ সালে মারা গেছেন। আমাদের হুম, হুম। এলাকায় যখন বিদ্যুৎ আসে, একমাত্র আমাদের হুম, পরিবার যারা আমরা বিদ্যুৎ নেইনি। আমরা মনে রাইট। হয় ২০১৪-১৫ সালের পরে বিদ্যুৎ নিয়েছি। কেন বিদ্যুৎ নিয়েছি? পেয়েছে। হ্যাঁ, মানে আমাদের সবারই আশেপাশে সবার গ্রাম জুড়ে আমাদের বিস্তৃত গ্রাম জুড়ে সবার বাড়িতে লাইট জ্বলে। কিন্তু আমাদের হুম, বাড়িতে হুম, হুম। হারিকেন জ্বলে, আমাদের বাড়িতে অন্যান্য আমরা কিছু রাইট, ব্যাটারি রাইট, চালিত রাইট। লাইট ব্যবহার করি। রাইট, রাইট, এখন রাইট। এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে কেন এটা হয়েছে? আমার দাদি সবসময় ভয় করতেন ওই কারেন্টটা। কিন্তু কারেন্ট করে বলতেন ওই কারেন্টটা লেগে যদি আমরা মরে যাই, সেই কারণে আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। কখনোই এটার পক্ষে ছিল না যে আমরা ওটা বিদ্যুৎটা নেব। হ্যাঁ, 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 পরবর্তীতে হ্যাঁ। সেই কারণে আসলে উনি মারা যাওয়ার কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে আমাদেরকে বিদ্যুৎটা নিতে হয়েছে। অর্থাৎ আমরা আলোর জগতে আমাদের পরিবার পৌঁছেছে সবার হুম, পরে আরকি। হুম, আর হুম, হুম, টেলিভিশনের আসক্তির কথা যদি বলি, আমার আসলে প্রচুর টেলিভিশনের আসক্তি ছিল। কারণ হুম, 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 বৃহস্পতিবারে অ্যা সিনেমা হতো, শুক্রবারে হতো। তারপরে হুম, হুম, এই বৃহস্পতিবারে মানে কয়টা এড হবে বাংলা সিনেমায়, যদিও তখন সাদা কালো টেলিভিশন ছিল। আমাদের হুম, হুম, গ্রামে ২-৩ টা বাড়িতে পাওয়া যেত। আমরা কিন্তু বিকাল বেলা হুম, ৪ টা সংবাদের পরে কিংবা ৫ টা সংবাদের পরে সেই বাংলা যে মুভিগুলো সেগুলো হতো, সেগুলোতে প্রচুর আসক্তি। একটা মাত্র হুম, টিভি হুম, ছিল। হুম। বাইরে দেখেন যে ১৫-২০ জন করে বসে সেই টেলিভিশন মা, রাইট, চাচী, রাইট, খালা, রাইট, নানা, রাইট। নানি সবাই মিলে হুম, আমরা হুম, সেই সাদা কালো টেলিভিশন দেখতাম। এবং সবচেয়ে রাইট। মজার বিষয় হচ্ছে যে আমি স্পেসিফিক বলে দিতে পারতাম যে কয়টা এড এর হুম, পর হুম। অর্থাৎ কয়টায় এড চলবে তারপরে আবার সিনেমাটা চালু হবে এটা বলে দিতে রাইট। পারতাম। যদিও তখন কাজ হ্যাঁ, হ্যাঁ, করত হ্যাঁ। যে যখন নাচগুলো হতো বা গানগুলো হতো তখন দেখা যেত হুম, হুম, যে হুম, একটা ড্রেস ১০ সেকেন্ড চলার পরে আরেকটা হুম, ড্রেস হুম। পরে কিন্তু নায়ক নায়িকারা নাচানাচি করত। তখন একটা কিউরিওসিটি কাজ করত যে এত দ্রুত এত কিভাবে তো পরিবর্তন করা সম্ভব ড্রেসগুলো। রাইট, তখন রাইট, আসলে রাইট, রাইট। এতটা ভাববার সুযোগ ছিল না। তারপরে আবার মজার বিষয় হলো যে বৃহস্পতিবার, শুক্রবার সিনেমা হওয়ার পরে আবার শনিবারেও সিনেমা দেওয়া হলো বাংলা টেলিভিশনে। রাইট। মানে হুম, বাংলাদেশ হুম, টেলিভিশনে। হুম, এটার হুম, হুম। চেয়ে আবার আমাদের মজাটা হলো আবার রোববারে আবার কলকাতার ছায়াছবি হতো। কলকাতার রাইট। আবার রোববারে বিকাল বেলা। বিকালের দিকে সেই কারণে ৪টা, হ্যাঁ, ৪টা ৪ টার ৪:৩০ পরে। এরকম একটা সময়। হুম, হুম, পরে হুম। হ্যাঁ। তার মানে
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার। এই রবিবার, ৪ দিনে রাইট। যে সিনেমা দেখার ১ম এ তো ২ দিন ছিল। পরে দেখেন যে ৪ দিন সিনেমা দেখার যে একটা উচ্ছ্বাস, একটা যে আনন্দ, এটি হুম, আসলে হুম, হুম, যদি বলেন যে তখনকার যুগে তথ্য প্রযুক্তির আসক্তিকতা বা তথ্য প্রযুক্তি ভালো লাগা, টেলিভিশন দেখা বা অনলাইন অ্যাট্রাকশন, এটা আমার হুম। সবচেয়ে বেশি ছিল আরকি। আচ্ছা, আমি তবে আমি আসলে হ্যাঁ, শিওর, শিওর। আরেকটা বিষয় এখানে শেষ করুন। যুক্ত করি সেটা হচ্ছে যে, হুম, যেহেতু বিশ্বায়নের যুগ হচ্ছে, হুম, 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 অনেকজনই আমরা বলছি যে টেলিভিশন বা মোবাইল আসক্তি, এটাকে আমি হুম, হুম, কোনভাবেই খারাপ ভাবে দেখতে চাই না বা এটা দিয়ে আমি কোনভাবেই আলাদাভাবে কোনো কিছু বলতে চাই না। শুধু এতটুকুই বলতে চাই, আমি অনেক পরিবারকে দেখেছি সাংবাদিকতা করার কারণে। মনে করেন যে তার হুম, হুম, বাচ্চাটার বয়স ৬ মাস, ৭ মাস হুম, হুম, কিংবা ৮ মাস। এই ছোট্ট বয়সে তার মা মনে করেন যে বাচ্চাটা খাবার খাচ্ছে না। তার মা তাকে একটা কার্টুন দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। তার মা হুম, হুম, বলছে, "এই কার্টুনটা দেখো, এই যে কার্টুনটা দেখো আর হুম, খাও।" তার হুম, মানে হুম, 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 একজন বাবা-মা যখন তাকে এই কার্টুনটা দেখিয়ে তাকে তৈরি করে ফেলতেছে ৬ মাসে যে, "তুমি কার্টুন দেখো তারপরে খাও।" এর হুম, বদলতে হুম, কি হচ্ছে যখন তার ১ বছর থেকে ২ বছর বয়স হচ্ছে, তখন এই বাচ্চাটা কার্টুন না দেখলে আর খেতে চায় না। খেতে তখন চায় এই না। বাচ্চাটা বলছে, "হয় আমাকে কার্টুন দিতে হবে নাহলে আমি খাবো না।" তার মানে রাইট। কিন্তু তৈরিটা আমরা করছি। আমরা যারা হুম, হুম, অভিভাবকরা আছি, আমরা হুম, হুম, যদি এই মোবাইলের ব্যবহারটা ভালো করে করি বা আমরা এই হুম, 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 মোবাইলের যদি একটা ভালো ইউসেজ ব্যবহার করি, তাহলে দেখবেন যে হুম, আমার হুম, কাছে হুম, মনে হচ্ছে এই মোবাইলটা আমাদের জন্য আশীর্বাদ হবে। বরং এটা আমাদের অন্য কাজে ব্যবহার হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যারা গার্ডিয়ান, আমরা অনেক সচেতনমূলক বক্তব্য দেই। বাস্তবিক অর্থে আমি বেশি অনলাইনে অ্যাট্রাকশন। আমি যে সার্চ করি, আমার Google এ সার্চ করি, আমার Facebook হুম, এ সার্চ করি, আপনি একজন নিজেকে সচেতন অভিভাবক, আমরা একজন নিজেকে দাবি করি। অথচ হুম, আপনার হুম, সার্চ এ কি আছে? আপনার সার্চ এ 18 প্লাস আছে কিনা? আপনার সার্চ এ আপনি অন্য কোন জায়গায় যাচ্ছেন কিনা? আপনার সেখানে রাইট। ডাউনলোড করা কোন আলাদা ধরনের গান আছে কিনা? আপনার হুম, ডাউনলোড হুম, করা খারাপ কিছু আছে কিনা? আপনার ডাউনলোড করা ভারতের কোন সিরিয়াল আছে কিনা? আপনি নিজেই হুম, সেগুলোর সাথে ইনভলভ, অথচ আমরা বলি আমাদের বাচ্চাগুলো মোবাইলের কারণে খারাপ হয়ে গেছে। আসক্ত আমি হয়ে যাচ্ছে। তাদেরকে বলি যে, "আপনি যখন ছোট বয়সী ছিলেন, আপনি যদি মোবাইল পেতেন তাহলে আপনি আপনার সন্তানের চেয়ে বেশি খারাপ হতেন।" রাইট। সেই কারণে এইখানে একটা কথা হচ্ছে যে, যারা আমরা গার্ডিয়ান আছি, যারা আমরা সিনিয়র আছি, আমরা যদি আমাদের মোবাইলের ব্যবহারটা ভালো করে করতে পারি, আমরা যদি হুম, হুম, তাকে হুম, ভালো কিছু রাখতে পারি, তার মানে বাচ্চাটা আপনার হুম, হুম, মোবাইলটা নিক। আপনার মোবাইলে যদি কিছু ভালো কিছু শিখবার থাকে, আপনি সেখানে ইংরেজি শিখছেন, আরবি শিখছেন, ভালো কারো হুম, হুম, মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনছেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার সন্তান ১ বছর পরে এগুলাই শিখবে। কিন্তু আপনি হুম, দেখছেন সে আরেকটা একেক রকম আপনার শিল্পী পছন্দ, তার গান দেখছেন, একেক রকম গল্প, সিরিয়াল দেখছেন। আপনার হুম, হুম, সন্তান আসলে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। এই কারণে আমার হুম, জায়গা হুম, থেকে আমার একেবারে নিজস্ব মতামত, যারা আমরা অনলাইনকে বলি বা দোষারোপ করে থাকি, তারা হুম, যদি হুম, আমরা নিজে সচেতন হই, তাহলে আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রজন্মটা ভালো প্রজন্মে, হুম, অর্থাৎ অনলাইনটাকে তারা ভালো করে ব্যবহার করতে পারে। কিন্তু এটা আর হবার কোন সুযোগ নেই। আমি দেখেছি অনেক হুম, হুম, গার্ডিয়ান বলছে, "না আমার সন্তান তো Facebook করে না। আমার সন্তান Facebook এ তার কোন অ্যাকাউন্টই নাই। তাকে তো আমি মোবাইল কিনে দেইনি। তাকে আমি মোবাইল টাচ পর্যন্ত করতে দেইনি।" দুর্ভাগ্যজনক হলেও সত্য, তার ছেলের, তার মেয়ের মিনিমাম ২ থেকে ৩ টা Facebook অ্যাকাউন্ট আছে এবং তার মোবাইলও আছে এবং সে ফেসবুকিং করে, ইউটিউবিং করে এবং সে মানে খুবই এক্সপার্ট এই মোবাইল সম্পর্কে। কিন্তু তার হুম, বাবা হুম, খুব হুম, বড় গলায় বলে যে, "না আমায় আমার ছেলের হাতে মোবাইল তুলে দেয়নি।" এর মানেটা আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে, তথ্য প্রযুক্তির বাইরে এখন আর আপনি আপনার সন্তানকে নিয়ে যেতে পারবেন না। হুম, তথ্য হুম, 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 প্রযুক্তির যদি আপনি এটাকে বাইরে রাখেন, তার মানে আপনার ছেলে আর বর্তমান বিশ্বায়নের যুগে টিকে থাকতে পারবে না। এখন হুম, আপনার হুম, হুম, ছেলেকে তথ্য প্রযুক্তির শিক্ষা দিয়ে আপনার ছেলেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার পরবর্তী হুম, হুম, প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমাদের কাজ হলো এটা যাতে করে সঠিক ব্যবহার হয়, সঠিক হুম, ব্যবহারটা করতে হবে। তাহলেই মনে হয়, আমার কাছে মনে হচ্ছে আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে রাইট। ভালো কিছু করতে পারব। হুম, সামাদ আসলে আমরা আ যে শৈশবের কথা শেয়ার করতেছিলাম, এরপরে তোমার যে কথাগুলো শুনলাম, আসলে আ এখন যে শৈশব আছে এটার প্রতি তোমার একটা আক্ষেপ আছে। অবশ্যই আমারও আছে। যারা আমরা সেই শৈশবটা পার করে এসেছি, আসলে এখন যে শৈশবগুলা দেখি সেটা দেখে মানে একটা আফসোস তৈরি হয় যে আসলে তারা অনেকটা মিস করছে। তো আমরা যদি অনুষ্ঠানের ধারাবাহিকতায় ফিরে আসি সামাদ, আমরা আপনার শৈশব সম্পর্কে জানলাম এবং আপনি সমাজ সচেতনতা নিয়ে কিছু বললেন। তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি বললেন, এবং এটা আপনার বাবারও একটা এক্সপেকটেশন ছিল। তো আমি যদি আপনাকে কাছে জানতে চাই যে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড পড়লেন, পরে জার্নালিস্ট এবং সোশ্যাল ওয়ার্কার সাথে আপনি ইনভলভ হলেন। এটা আসলে কিভাবে হলো? হ্যাঁ, ধন্যবাদ। এখানে ২ টা বিষয়। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমাদের গ্রামে ফুটবল টুর্নামেন্ট হতো। ফুটবল আচ্ছা। টুর্নামেন্টে আমাদের ফুটবল টুর্নামেন্ট হবার আগে মাইকিং হতো।
তো আচ্ছা, একদিন আচ্ছা। আমি তখন কোন ক্লাসে পড়ি আমার এই মুহূর্তে মনে নেই। এই মাইকিং এর একবার দায়িত্বের ভার আমার কাঁধে আসে এবং স্কুলে যে প্রোগ্রাম গুলো হতো সেগুলোতে হুম, হুম, হুম। আমি উপস্থাপনা জায়গাটাতে আসলে অটোমেটিক্যালি এটা পুরো আল্লাহর দেওয়া। মানে হুম, আমি যে হুম, 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 হুম। শুরুটা আমার যে স্টার্টিং কোথা থেকে প্রশিক্ষণ হয়েছে এরকম কোনো কিছু নেই। তো সেইখান হুম, থেকে হুম। স্কুলের প্রোগ্রামের উপস্থাপনা করা আর সবচেয়ে আমার জার্নিটা শুরু হয়েছে কথা বলা সেটি হচ্ছে আমাদের গ্রামে যে টুর্নামেন্ট হতো তখন আমরা টুর্নামেন্টে ভাষ্যকার যেটাকে আমরা বলি আরকি। এই আচ্ছা, ধারা ভাষ্যকারের বিবরণী। জায়গাটা থেকে হ্যাঁ, আমাদের সময় সবচেয়ে বেশি মানে আমি যখন ওগুলো করতাম তখন তো চৌধুরী জাফরুল্লাহ সারাফাত সে একজন প্রভাবশালী একজন রাইট, ধারা রাইট। বর্ণনাকারী হুম, ছিল হুম, হুম। এবং তাকে হুম, আমরা হুম। বেশ অনুকরণ করতাম। তো তারই ধারাবাহিকতায় গ্রামে যখন আমাদের এইটা শুরু হয় তখন প্রত্যেকটা ফুটবল টুর্নামেন্টে কেন জানি সবারই একটা হুম, চাহিদা হুম। ছিল যে সামাদ সেটাতে ধারাভাষ্যকার হিসেবে সেটাতে সে কাজ করবে। তো সে আচ্ছা, জায়গা আচ্ছা। থেকে একটা সেটা থেকে শুরু আসলে। সে জায়গাটা হুম, থেকে হুম। শুরু হয়েছে কথা বলবার। এই কথা বলবার পর থেকে মনে হয়েছে যে আমি তো কখনো ভাবিনি যে আমার পেশাগত জীবনে সাংবাদিকতায় হয়তো আজকের যে সাংবাদিকতা, এই সাংবাদিকতায় আসবে। এটা আসলে হুম, আমার হুম, হুম। কখনো মানে ভাবিনি। তারপরেও আচ্ছা। কেন জানি মনে হচ্ছে ধীরে, ধীরে সেই কথা বলার জায়গাটা থেকে ভালো লাগা। সেই ভালো লাগা ধীরে, ধীরে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া, অনলাইনে কাজ শুরু করা। তারপরে হুম, হুম। সাংবাদিকতা করা। যদিও আমার বাবার এখনো আক্ষেপ, এখনো গ্রামের বাড়ি গেলে আব্বা একটাই কথা বলেন যে, "সারাদিন কি দৌড়ে বেড়াও? তুমি পড়াশোনা করলা ইঞ্জিনিয়ারিং, তোমাকে স্বপ্ন আমরা রাইট, দেখলাম ইঞ্জিনিয়ারিং। কিন্তু রাইট, তুমি রাইট। এখনো সারাদিন কেন এই টই, টই, বই, বই করে ঘুরে বেড়াও? কি হুম, হুম, সাংবাদিকতা হুম। করার কি দরকার?" এইরকম নানা হুম, হুম। কথা শুনতে হয়। কিন্তু একটা পজিটিভ দিক আছে, সেটা পজিটিভ দিক হচ্ছে আমি শুধু একটাই কথা বলি, আমার এখনো বয়স আছে। আমি চাকরির ব্যবস্থা মানে চাকরির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং আমার আচ্ছা, আচ্ছা। চাকরির জন্য কথাবার্তা চলতেছে। ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। তবে রাইট। সাংবাদিকতা পেশা না নিলেও সাংবাদিকতা এখন কেন জানি শরীরের প্রত্যেকটা অঙ্গে হয়ে গিয়েছে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিকতাই এমন একটি পেশা যেটার মধ্য দিয়ে এটার আসলে জায়গা দেখার জায়গাটা অনেক বড়। হুম, হুম, হুম। দেখেন আমরা বলি যে দুদক কিন্তু সব মানুষকে ধরে। হুম, হুম। বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে সবাই কিন্তু দুদককে ধরে। রাইট। বাস্তবতা হলো দুদককে আবার গণমাধ্যম ধরে। হুম, হুম, হুম। তার মানে এই যে বিস্তর একটা জায়গা মনে করেন যে একটা প্রতিষ্ঠানের প্রধান তার আওতাধীন প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা চলে। বা হুম, তার হুম, হুম। সবাইকে সে কথা বলবার সুযোগ পায়, তার ভুলগুলো ধরবার সুযোগ পায়। কিন্তু হুম, আবার হুম, হুম। দেখেন একজন গণমাধ্যম কর্মী, একজন সাংবাদিক আবার সেই হুম, প্রধান হুম। কর্মকর্তাকে ধরবার সুযোগ পায়। তার প্রধান রাইট। কর্মকর্তার ভালো মন্দ এগুলো ধরবার সুযোগ পায়। এই হুম, কারণে হুম, মনে হয়েছে যে একজন প্রকৌশলী হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে সেই জায়গাটা হয়তোবা একটু ছোট বা হুম, একটা হুম, ছোট একটা জায়গা নিয়ে কিন্তু গণমাধ্যমের জায়গাটা অনেক বিস্তর। এই হুম, কারণে মনে হচ্ছে যে আসলেই কিভাবে জানি না। তবে পারিবারিকভাবে বা বাপ-মায়ের তো একটা স্বপ্ন থাকেই। ছেলে পড়াশোনা হুম, হুম, করলো, কি করে? এখনো আসলে তারা বুঝে উঠতে পারছে না যে সাংবাদিকতা একটা পেশা হবে। আর মানুষও এটা ওইভাবে নিতে পারছে না যে কি হুম, দরকার হুম। সাংবাদিকতা করার। আচ্ছা। এমন একটা জায়গা রাইট। তবে শুরুটা হয়েছে গ্রামের বাড়ি থেকেই। সেখান থেকে আমার স্বপ্ন ছিল যে ধীরে, ধীরে যে কিভাবে সাংবাদিকতা করা যায়। তারপরে তো অনলাইন সাংবাদিকতা করেছি, বিভিন্ন হুম, হুম, হুম। স্থানীয় পত্রিকায় কাজ করেছি। তারপরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন টেলিভিশন সাংবাদিকতা করছি। তবে এটি স্বপ্নের একটা শেকড় ছিল। যদিও বাবার স্বপ্ন এখনো পূরণ হয়নি। তবে বাবার স্বপ্ন ছিল ছেলে প্রকৌশলী হবেন। আমি আবার অনেক সময় বলি, বাবার স্বপ্ন ছিল যে প্রকৌশলী হবেন। এটা কিন্তু হুম, মানে চাকরির কথা কিন্তু বলা হয়নি। তার হুম, স্বপ্ন হুম, ছিল হুম। ছেলে ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী হবেন। পড়াশোনা করবেন। আমি রাইট। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। এখন পেশাগত জীবনে আমার হ্যাঁ, বাবার টাকা দরকার। এখন আমি যদি সাংবাদিকতা করে টাকা রিপোর্টটা দিতে পারি বা আলাদাভাবে হ্যাঁ। দিতে পারি, আমার কাছে মনে হচ্ছে উনার একটা সুক্রিয়া যাপন করা দরকার। কিন্তু তিনি চান যে না এইভাবে দৌড়াদৌড়ি করা ছেলে যাবে না। চাকরিই করুক। ইঞ্জিনিয়ারিং হুম, পড়াশোনা করে ছেলে চাকরি করুক। এইরকম একটা বিষয় আরকি। আর রাইট। সোশ্যাল আ ওয়ার্ক এর বিষয়টা যেটা বললেন সেটা একটু আমি শেষ করে সোশ্যাল দিই। ওয়ার্কে সেটা আসবো। হ্যাঁ, সামাদ, আমি সোশ্যাল ওয়ার্কে আসবো। আমি আপনার ফার্স্ট টাইমে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে সাংবাদিকতার চ্যাপ্টারটা একটু শেষ করে এরপরে সোশ্যাল ওয়ার্কের দিকে যেতে চাচ্ছি। আচ্ছা, না, আচ্ছা। আপনার যে কথাগুলো সেগুলোর সাথে আমি আসলে কিছু এড করি যে আপনি ছোটবেলা থেকেই প্রেজেন্টেশনের দিকে খুবই বেশি মনোযোগী ছিলেন। এরকমটা আসলে অনেকেরই থাকে। কিন্তু শেষে যেটা বললেন যে আপনার যে প্যাশনের জায়গা থেকে বের হয়ে আসতে হয় আসলে এই যে সমাজ কি বলবে, আপনার ছেলে কি করে, আপনার ছেলে এটা করে, মানে আয় রোজগার কি, এই যে মানে প্যাশনটা, এই প্যাশন থেকে তখনই একটা মানুষ বেরিয়ে যায় সমাজের কথা চিন্তা করে, বাবা মায়ের কথা চিন্তা করে। এটাই আসলে রিয়েলিটি। এটা শুধুই যে আপনার ক্ষেত্রে এমনটা না, এটা আমি বলতে পারি যে সবার ক্ষেত্রেই
আমার এই প্রশ্নটা করার, আমার মাথায় যখন এই প্রশ্নটা আসছিল যে আমি আপনাকে এই প্রশ্নটা করব যে কেন সাংবাদিকতা, কেন সোশ্যাল ওয়ার্কার, তখন আমার মাথায় এই জিনিসটা ঢুকছিল যে আসলে এখনকার সময়ে বাবা মায়েরা বলেন, সমাজ বলেন, পাড়া প্রতিবেশী বলেন, কেউ চায় না যে অনিশ্চিত জীবন, কেউ চায় না। সবাই একটা নিশ্চয়তা চায়, মানে কমফোর্ট জোনে থাকতে চায় সবাই, রাইট? এখন যখন দেখে একদম। যে না তার মাসের শেষে একটা স্যালারি আসতেছে না, তার একটা ইয়া হচ্ছে না, তখন সবাই একটু হতাশ হয়ে যায়। বাট একটা প্যাশন আছে যে আমার মন কি চায়, যেমন থ্রি ইডিয়টস মুভিটাতে কিন্তু আমরা যেটা দেখি যে আমির খান ইয়াকে বলে যে তোমার আসলে মানে তোমার মন কি চায় ফটোগ্রাফি, তাহলে তুমি কেন ইঞ্জিনিয়ারিং এ আসছো, তোমার তো ফটোগ্রাফিতে যাওয়া উচিত। হ্যাঁ, শেষে কিন্তু সে ফটোগ্রাফিতে যায় এবং সে সেখানে সফল হয়। তবে একটা জিনিস কি, আরেকটা আমি গতকালকে একটা টক শো শুনতেছিলাম যে উনি বলতেছিল যে আপনি আপনার প্যাশনের পিছনে দৌড়ান, কিন্তু সেখানেই আপনাকে পৃথিবীর এক নাম্বার হতে হবে। মানে আপনার প্যাশন, যেমন আপনার সাংবাদিকতা হতে পারে, কারো ড্রয়িং হতে পারে, কারো হয়তো গান গাওয়া হতে পারে, কারো এক্স ওয়াই জেড, কারো খেলোয়াড় হতে পারে, বাট প্যাশনের দিকে দৌড়াইতে হবে। বাট হচ্ছে পৃথিবীর এক নাম্বার হওয়ার জন্য দৌড়াইতে হবে, যে দিস ইজ মাই প্যাশন অ্যান্ড আই এম দ্য ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? তো আপনার এই বিষয়টা এই জন্য আমি প্রশ্নটা করেছিলাম যে সাধারণত মা বাবারা বা আমাদের ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, এই এই জায়গাগুলো আরো তো নাই, যে অনিশ্চিত জীবনকে তো আমরা সাধারণত টোটালি ইয়ে করতে চাই না। তো আমি যদি আপনাকে এটিএন এটিএন নিউজ এর সাথে আপনি কাজ করছেন, এটিএন বাংলা একটা হয়তো সিস্টার কনসার্ন কোম্পানি বা এরকম কিছু একটা, আমি এটিএন বাংলা এতক্ষণ ধরে বলতেছিলাম, বা এর আগেও আমি যতগুলা ফ্লার তৈরি করছি এটিএন বাংলা লিখেছে, হয়তো এটিএন নিউজ হবে, যাই হোক, সরি এটার জন্য। তো আপনি এটিএন নিউজের সাথে কাজ করেছেন, এর আগে ঢাকা পোস্টের সাথে কাজ করেছেন, আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি খুবই ভালো একটা রিপোর্ট করেছেন, ওই রিপোর্টের উপরে কাজ হয়েছে এবং ওই রিপোর্ট থেকে মানুষ বেনিফিটেড হয়েছে, এরকম কোনো স্মৃতি যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন, ঢাকা পোস্ট বা এটিএন নিউজ, যে কোনো একটা। এখন মানুষ তো মানে মায়া, আমরা তো বলি যে কখন সে প্রেমে পড়ে, যখন হুম, নাকি হুম, মায়া লাগে তখনই সে প্রেমে পড়ে। যখন মায়া লেগে যায় রাইট। তখন সে আর মায়াটা ছাড়তে পারে না। তখন ভালো হোক আর মন্দ হোক সে মায়ায় জড়িয়ে হুম, হুম, তার জীবনটা কাটিয়ে দেয়। আমার জায়গাটা হুম, হয়েছে সেরকমই। এই যে সাংবাদিকতার যে মায়া, সাংবাদিকতার যে হুম, প্রেমে পড়া, এই প্রেমে পড়া হুম, জায়গাটা থেকেই আসলে সাংবাদিকতা ছাড়াটা মনে হয় খুব বেশি কঠিন হয়ে দাঁড়াবে আমার জন্য। যেটা হুম, আপনি হুম, হুম, বললেন যে এমন কোন স্মৃতি, এরকম আসলে অনেক স্মৃতি রয়েছে। হুম, আমাদের আমি যদি বলি যে রাস্তার পাশে এক মানুষ বসেছিলেন, মানে রাস্তার পাশে থাকতেন। তার হুম, কোনো হুম, হুম, জায়গা ছিল না, ঘর ছিল না, তার ঘর হয়েছে। একজন বৃদ্ধা তার পরিবার দেখতো না। তার শিবগঞ্জে জামালপুরে বাড়ি। তার হুম, 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 পরিবার তার ছেলে-মেয়ে বের করে দিয়ে তাকে রাস্তায় ফেলে রাখতো। তার ঘর হয়েছে, চিকিৎসার খরচ হয়েছে, সরকারি তহবিল থেকে দেওয়া হয়েছে। জুলেখা নামে হুম, একজন বিধবা ছিল পটুয়া। তার ভাই তাকে দেখতো না। তার সে সংসার করার পর তার এক ছেলেকে নিয়ে অনেক কষ্টে ছিল। তার ঘর হুম, হয়েছে, হুম, তার বাড়ি হয়েছে। এরকম আসলে অনেকগুলো রিপোর্ট রয়েছে যেগুলোর পরিবর্তন হয়েছে এবং মানুষের একটা সঠিক জায়গা হয়েছে, যে জায়গাটার মধ্য দিয়ে সে এস্টাবলিশ হয়েছে এবং সে আজীবন মনে করবে যে গণমাধ্যমের মাধ্যমেই এবং সাংবাদিকদের মাধ্যমেই তার এই জায়গাটা তৈরি হয়েছে এবং সে নতুন করে রাইট। বাঁচা শুরু করেছে। আমাদের অনেক হুম, হুম, স্টুডেন্ট আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ইভেন বিশ্ববিদ্যালয়ে আমাদের এক রুইহার ছেলে আছে বুয়েটে। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বুয়েটে ভর্তি হবে সেই ক্যাপাবিলিটি তার ছিল না। গণমাধ্যমে হুম, হুম, সংবাদ প্রকাশের পর, অর্থাৎ আমার মাধ্যমে তার সংবাদ প্রকাশ হওয়ার পরে তার ভর্তি হওয়ার সুযোগ হয়েছে এবং তার ১-২ বছরের হুম, হুম, খরচ দেওয়া হয়েছে। এরকম মাসুদ সহ অসংখ্য মাসুদের অনিশ্চিত জীবনের শরিক হওয়াটা, এটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে বড় তৃপ্তি আর হতে পারে না। রাইট। এই হুম, হুম, তৃপ্তিটার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এরকম এভেইলেবল ঘটনা আছে, যে ঘটনাগুলোর সাথে একজোট হওয়ার কারণে এটা একটা ভালো, হুম, এরকম অনেক পজিটিভ ও আছে, আবার অনেক হুম, হুম, নেগেটিভ ও আছে, যে এই কাজটা হুম, হলে পরে এটি অর্থের বিনিময়ে হয়েছে, এই কাজটা আমরা করি, এই কাজটিতে আমরা হাত দিয়েছি বলে আর সেই কাজটি হয়নি। এরকম অনেক হুম, ঘটনা রয়েছে। কেউ সুবিচার পাচ্ছে না। সেখানে গণমাধ্যম হিসেবে সেখানে গিয়েছি। সেখানেও দেখেন যে সে অল্প সময়ের মধ্যে সে ভালো, তার যে অধিকারটা পাওয়ার কথা, তার যে প্রাপ্য যে অধিকারটি রয়েছে, এই অধিকারটি সেটি সে সে পাচ্ছে। পেয়েছে। এরকম অনেকগুলো আসলে অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে ছোট্ট এই জীবনে সফলতার যদি কোনো প্রাপ্তি থাকে বা কোনো যদি সফলতা থাকে, তাহলে হুম, সাংবাদিকতাই একমাত্র সফলতার উত্তম চাবিকাঠি আমার কাছে মনে হয়েছে আমার ব্যক্তিগত জীবনে এবং সাংবাদিকতা হিসেবে আমার পেশাগত জীবনে।
হুম। এমন কোন স্মৃতি আছে সামাদ যে আপনাকে কোন একজন মানে যেমন আপনি অনেকের নাম বললেন এখানে যে যারা আপনার এতে উপকারভুক্ত হয়েছেন এবং আপনার রিপোর্টের পরে বাড়ি পেয়েছেন, এখন সরকারি ভাতা পাচ্ছেন। এমন কি কখনো আপনি মোমেন্ট ফেস করেছেন যে ওই লোকটার সাথে আপনার দেখা হয়েছে এবং উনি আপনাকে জড়িয়ে ধরেছে বা হাত এগিয়ে দিয়ে বলেছে যে ভাই আপনি, আপনার জন্য আজকে আমি ভালোভাবে লাইফ লিড করতে পারতেছি, বা আপনার জন্য আজকে আমি এই জায়গায় ইয়ে করতে পারতেছি, এরকম কোনো স্মৃতি আছে আপনার? স্মৃতি আছে বলতে বলাটা বেশ কঠিন। তারপরেও অনেকজনে আছে হ্যাঁ, যে দৌড়ে এসে পা পর্যন্ত পড়ে যায়। এইরকম আচ্ছা, স্মৃতি আচ্ছা। কয়েকটা ঘটেছে। রাইট। কিন্তু হুম, সেটা হুম, তো হুম। আর মানে আমার কাছে মনে হচ্ছে যে বলাটা না বলাই ভালো। মনে না, না, করেন না, যে আমি তাদের আমি যদি আসলে হাসিটা না। দেখে হ্যাঁ, 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 হ্যাঁ। মানে আমি এইটার তাদের কথা যদি বলতেছি আপনি যে তার হ্যাঁ, হুম, হুম, হুম। মানে তার যে মানে পাওয়ার যে একটা হাসি মানে যে কি রাইট, সে যে রাইট, পেল রাইট। আমার একটা ছোট্ট সুপারিশের মধ্য দিয়ে আমার একটা ছোট্ট প্রতিবেদনের মধ্য দিয়ে কেন জানি হুম, হুম, ওই যে জোলেখা বেগমের যে কথা বললাম হুম, হুম, তার হুম, কেন হুম, জানি তার তো খাওয়ার মতো জায়গা ছিল না, থাকার মতো জায়গা ছিল না। তার সে কিন্তু কারেন্টের চোখ সে কিছুদিন আগে সরকারি ঘরে গেল। এই বর্তমান যুগেও তার রুমে কোনো বিদ্যুতের লাইন ছিল না। তার বিদ্যুৎ কোনো একটা লাইট ছিল না। কিন্তু তারপরেও কিছুদিন আগে তার বিদ্যুতের লাইন হয়েছে। যখন পরবর্তীতে ঘরটা দেওয়ার পরে আমি আরেকটা প্রতিবেদনে তার কাছে যাই। মানে তার মুখের হাসিটা কেন জানি আমার কাছে মনে হয়েছে এই হাসিটা মানে কত রাইট, রাইট, বিলিয়ন ডলার যে হবে সেটা আসলে বলবার মতো না। এবং ইভেন উনি রাইট। এক পর্যায়ে কেন জানি দৌড়ে এসে বাপু গিয়ে বলে তিনি মানে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা। যদিও সেটা রাইট, রাইট, রাইট। আমরা সংকোচ করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার তো ছোট্ট একটা কাজ। আমি জাস্ট আমার দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্বের মধ্য দিয়ে কেন জানি একটা মানুষের জীবনের মোড়টাই বদলে গেছে। এইসব স্মৃতিগুলাই আসলে পরবর্তীতে আরো সাংবাদিকতার জায়গাটাকে প্রসারিত করে এবং আরো বলে যে, "না, আরো মনে হয় সাংবাদিকতা করা দরকার। আরো মনে রাইট, হয় রাইট। মানুষের জন্য কিছু করা দরকার।" না, আমি আসলে আপনার এই ইয়াটা নিজেরটা নিজে বলবেন এইজন্য আমি জিজ্ঞেস করিনি। আমি আসলে এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা কিন্তু আসলে জীবনে আমাদের, হয়তো আপনি 60 বা 70 ইয়ার্স আপনি এখানে লাইফ লিড করবেন পৃথিবীতে। এই মোমেন্টটা কিন্তু অনেকেরই দেখা হয় না। যে কেউ একজন এসে আমাকে বলতেছে যে আপনার জন্য আমার এই কাজটা হয়েছে বা আপনি আমাকে এই ইয়াটা দিয়েছেন। মানে এটা যারা পায়, মানে আমি মনে করি যে এটার মতো সে আসলে আসলে আত্মতুষ্টি হতে পারে না। এটার মতো আত্মতৃপ্তি দুনিয়াতে হতে আর পারে না। কোনো কিছু আত্মতৃপ্তি, আত্মতুষ্টি যাই রাইট, বলেন রাইট। হয়তো হুম, হুম, হুম। আলাদা কোনো পেশায় গেলে কোটি টাকা ইনকাম করতে পারতাম বা লাখ টাকা রাইট, ইনকাম করতে রাইট, পারতাম। রাইট। ভালো কিছু হ্যাঁ, হ্যাঁ, থাকতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এই যে মানুষের একটা আত্মতৃপ্তির কথা অর্থাৎ তার হুম, হুম, হাসিটার হুম। মধ্যে কেন জানি মনে হচ্ছে সে মনে হয় আমার মাধ্যমে দুনিয়ার সবকিছু পেয়ে বসে গেছে। দুনিয়াতে আর মনে হয় তার কোনো চাওয়া পাওয়া নাই। এই রাইট, যে রাইট। একটা তার আত্মতৃপ্তি এবং তাকে দেখে নিজের যে একটা আত্মতুষ্টি এটা আমার কাছে মনে হচ্ছে হুম, এটা হুম, হুম। পৃথিবীতে অনেক বড় পাওয়া আরকি। হুম, হুম, হুম। না, এই বিষয়টার জন্য আমি আসলে আপনাকে ইয়ে করতে, আপনার অনেক সময় অনেক পোস্ট আমি দেখেছি যে আপনি মানুষকে হেল্প করছেন। এবং আমার তখনই ফিল হয়েছে যে আসলে এই যে মানুষটা সহযোগিতা পেল বা যেটুকু হেল্প পেল সে, বা তার জীবন গাথার যে ঠাঁইটা হলো বা এরকম কিছু যে তার লাইফ লিড করার মতো একটা কর্মসংস্থান হলো, অবশ্যই এই মানুষটা যদি একবার হাত তুলে বলে যে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও বা তার জন্য আমার এটা প্রাপ্যটা হয়েছে, আসলে এর থেকে বড় পাওয়া হয় না। বড় তো এই পাওয়া। হ্যাঁ, সাংবাদিকতার জায়গায় আসলে এটা আমি মনে করি যে এখানে একটা বড় সুযোগ আছে আপনাদের এই যারা একদম। সাংবাদিকতা কাজ করেন। হ্যাঁ, এটা বড় সুযোগ আছে, যারা যদি অনেস্টলি আসলে কাজ করেন কেউ না কেউ উপকৃত হবেই হবে। তো আমি সামাদ মনে আমরা করি হুম, প্রত্যেকটা পেশাতেই সোশ্যাল ওয়ার্ক আছে। আপনি যেই পেশাতেই রাইট, যোগদান করেন না কেন, হুম, প্রত্যেকটা হুম, হুম, পেশাতে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন। তবে হুম, হুম, সাংবাদিকতা পেশাও তার মধ্যে একটা অন্যতম যেখান থেকে হুম, 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 অনেকভাবে অনেক মানুষকে সহযোগিতা করবার সুযোগ রয়েছে। রাইট, রাইট, রাইট। আমরা যদি এখন আপনার সাংবাদিকতার জীবনটা আমরা শুনলাম। আরেকটু পরে আমি আরেকটা কোশ্চেন করব সাংবাদিকতা নিয়ে। তার পূর্বে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি প্যারেন্টস চ্যারিটি নামে একটা প্যারেন্ট চ্যারিটি ফাউন্ডেশন নামে আপনি মনে হয় একটা সংগঠন চালান। সেই সংগঠনের সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলেন যে আসলে এটা আপনার ফিউচার প্ল্যান কি বা বর্তমানে আপনাদের অ্যাকশন প্ল্যানটা কি? আপনারা কিভাবে এটা রান করছেন? কিভাবে এটার ফান্ডিং কিভাবে কালেকশন করছেন? এবং এটার মাধ্যমে আপনি কতজন মানুষকে এখন পর্যন্ত হেল্প করতে পেরেছেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা যখন পলিটেকনিকে পড়াশোনা করি তখন থেকেই এটার যাত্রা শুরু হয়। হুম, যাত্রা হুম, শুরু হবার পেছনে মানে স্টার্টিংটা হয়েছিল যে আসলে হ্যাঁ, আমরা যারা মানুষ হিসেবে আমি বলেন, আপনি বলেন, আমরা যারাই কাজ করি না কেন, আমাদের কিন্তু সকলেরই প্রত্যাশা থাকে যে আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের বাবা-মায়ের জন্য কিছু করব। কিন্তু দেখেন আমরা যখন পড়াশোনা করছি,
আমার পড়াশোনা, আপনার পড়াশোনা, আমরা যখন পলিটেকনিকেই পড়াশোনা করি তখন দেখেন যে আমরা বিভিন্নভাবে কিন্তু বৃত্তি পেয়েছি। এবং দেখেন সরকারও প্রত্যেকটা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য বিশাল অঙ্কের একটা টাকা সেখানে দেন। হুম, সরকারি প্যাকেজ দিয়েছে। শিক্ষক, হুম, 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 শিক্ষিকার, সেখানে হুম, 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 কর্মচারী, কর্মকর্তা সবারই বেতন দেন। হুম, এই যে বেতনটা পাই, আমরা যে বৃত্তি পাই, এই বৃত্তির আয়ের উৎস যদি আপনি বলেন তাহলে কিন্তু দেখবেন জনগণের টাকা দিয়েই এটি দেওয়া হয়। হুম, 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 এখন বিষয় হচ্ছে আমি যখন পড়াশোনা শেষ করি, আমার যখন পড়াশোনা শেষ হয়ে যায়, আমরা তখন খুব কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমরা স্বার্থপর ভাবেই বলি যে, "আমি আমার বাবা-মাকে দেখবো, আমার পরিবারকে দেখবো। এর বাইরে কেন জানি তার মনে হয় আর কোন দায়িত্ব নাই।" কিন্তু আপনি যে পড়াশোনা করলেন, আমরা যে পড়াশোনা করলাম, এখানে তো সরকারের একটা টাকা দেওয়া হয়েছে। তো সরকারের টাকা হুম, সরকার কি সরকারের পকেট থেকে দিয়েছে? আমরা সরকার কাকে বলি? সরকার হচ্ছে জনগণের মাধ্যমে, অর্থাৎ আমার এলাকার, আমার দেশের, আমার সাধারণ মানুষের টাকা দিয়েই কিন্তু আমাকে আপনাকে পড়াশোনা করা হয়েছে। এবং হুম, আমরা যে হুম, হুম, বৃত্তি পেয়েছি, বিভিন্ন ব্যাংকের বৃত্তি পেয়েছি, বিভিন্ন আমরা পাস করেছি সেটার বৃত্তি পেয়েছি। এই বৃত্তিও কিন্তু আমার দেশের জনগণের টাকা দিয়ে আমাকে দেওয়া হয়েছে। অর্থাৎ এর মানেটা হলো রাইট। আপনাকে বড় করবার জন্য, আপনার পড়াশোনা করে চাকরি করবার জন্য আপনার পরিবারে যেমনিভাবে ভূমিকা রয়েছে, ঠিক তেমনিভাবে কিন্তু আপনার এলাকার মানুষের ভূমিকা রয়েছে, আপনার সমাজের ভূমিকা রয়েছে, আপনার দেশের মানুষের হুম, ভূমিকা রয়েছে। সেই কারণে হুম, আপনি আপনার পরিবারের কিছু করার পাশাপাশি আপনার দেশের মানুষের জন্য, আপনার এলাকার কিছু মানুষের জন্য এই করাটাও কিন্তু আপনার সবচেয়ে বেশি জরুরি। তো সেই জায়গাগুলো হুম, থেকে হুম, কেন জানি আমার কাছে মনে হয়েছে যে কিছু করা দরকার। হুম, হুম, কারণ অবশ্যই। মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করলে এটা মনে হয় যেমনি ভাবে নিঃসন্দেহে এটি সওয়াবের কাজ, ঠিক তেমনি ভাবে একটা আত্মতুষ্টিরও কাজ। তো সেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম ২০১৭ সালে সেটি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত অনেক কাজ করেছি। আমরা টিউবওয়েল স্থাপনের কাজ করেছি, ফুড প্যাকেজিং এর কাজ করেছি, ইফতারের কাজ হুম, করেছি, হুম, বিভিন্ন ডোনেশন এর কাজ করেছি, অসহায় মানুষদের ফিন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ এখনো আমাদের কাজ চলমান রয়েছে এবং আমাদের হুম, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা এটাকে শেষ দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই। অর্থাৎ যতদিন মানুষ মানুষের জন্য কাজ করবে ততদিন যাতে করে আমাদের এই ফাউন্ডেশন তার কাজটা চালিয়ে যায়। এখন আমাদের হুম, 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 সবচেয়ে যেটি কথা হলো সেটি হচ্ছে ফান্ডিং। ফান্ডিং এর বিষয়টা আমরা শুধু এভাবেই করেছি আমাদের অ্যা বিশেষ করে আমাদের কিছু ভাই রয়েছেন। অ্যা আমরা এই ভাইদের কাছে আমাদের বিষয়গুলো শেয়ার করি যে, "ভাই আমরা এটা হুম, নিয়ে হুম, কাজ করতে চাচ্ছি। যদি একটু আপনি আমাদের সঙ্গে এটার সঙ্গে যুক্ত হন তাহলে আমরা এই কাজটি হুম, হুম, বাস্তবায়ন করতে পারব।" আলহামদুলিল্লাহ আচ্ছা। আমরা এরকম নানা বিষয় নিয়ে ইভেন্ট নিয়েছি। আমাদের ভাইদেরকে আমরা বলেছি এবং আমাদের পরিচিত যত ভাই রয়েছেন এবং যারা বিভিন্নভাবে রয়েছেন বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেটাকে একত্রিত করে আমরা এই প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করে থাকি। আলাদাভাবে আমাদের আর কোন ফান্ডিং নেই বা কোনভাবে আমাদের আর কোন সহযোগিতাও নেই। আমরা শুধুমাত্র ভাইদের কিছু ভাই রয়েছেন, কিছু মানুষ রয়েছেন, প্রিয়জন কিছু হুম, হুম, রয়েছেন। তাদের কাছ থেকে আমরা হুম, একটা ফান্ডিং নিয়ে সেটা আমরা একসাথে একত্রিত করে অবশ্যই স্বচ্ছতা আমরা সেটাতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করি। স্বচ্ছতা হুম। বজায় রেখে আমরা সেটা বাস্তবায়ন করবার চেষ্টা করি। হ্যাঁ, আসলে আপনার এই ইয়াটা আমি দেখেছি আপনার প্রোফাইলে আমি দেখেছি যে কিছু মানুষকে আপনারা প্যারেন্ট চ্যারিটি থেকে অনেক বেশি সহায়তা করেছেন। কিছুদিন আগে মনে হয় আপনারা একটা মাদ্রাসায় কিছু কোরআন আ আ জি, দিয়েছেন। আমি যদি ভুল না বলে থাকি। এটা জি, জি। আসলে কি আপনার এলাকায় মাদ্রাসার? এটা কি মানে প্যারেন্ট চ্যারিটি ফাউন্ডেশন থেকে নাকি আপনার নিজস্ব উদ্যোগে বা এরকম কিছু একটা? হ্যাঁ, এটা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়নি। আমরা আমাকে এক মাদ্রাসা থেকে বলা হলো উনাদের মাদ্রাসায় নাকি ২০ টা কোরআন দরকার। তো সেই ধারাবাহিকতায় আমি শুধুমাত্র একটা Facebook এ পোস্ট দিয়েছিলাম। হুম, হুম, হুম। আলহামদুলিল্লাহ সেইখানে প্রায় ১০০ কোরআনের জন্য সেখানে প্রায় টাকা ফান্ডিং চলে চলে এসেছিল। এসেছিল, ফান্ডিং চলে এসেছিল এবং সবাই মেসেজ হুম, হুম, করছিল। এখনো অনেক মানুষ মেসেজ করে দেওয়ার জন্য। আমরা সেটা হুম, ক্লোজ হুম, করে দিয়েছি। কারণ অনেকগুলো দেওয়া সম্ভব। আমরা এটা ঠাকুরগাঁও সদর উপজেলার একেবারে যে সীমান্ত সুকানপুকুরে একটা মাদ্রাসা রয়েছে সেখানে দিয়েছি। আমরা হুম, হুম। রানী শঙ্কুলের এক মহিলা মাদ্রাসায় দিয়েছি। এভাবে আমরা ৩-৪ টা মাদ্রাসায় এটা দিয়েছি। এটা Facebook পোস্টের উপর নির্ভর করে এটা কোনো আমরা অর্গানাইজেশন করিনি। শুধুমাত্র হুম, ২-৩ হুম। জন আমাদের সঙ্গে ছিলেন। তাদের মধ্য দিয়ে আমরা এটা হস্তান্তর করেছি। সামাদ আমি আপনাকে এবারে একটু আপনার ঠাকুরগাঁও জেলা বা পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব এরিয়া নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চগড় বলেন, ঠাকুরগাঁও বলেন, দিনাজপুর বলেন, এই দিক থেকে বিদেশগামী মানুষ কিন্তু খুবই কম। মানে মানুষজন বিদেশগামী হতে চায় না। যেমন কুমিল্লা বলেন, শরীয়তপুর বলেন, লক্ষ্মীপুর বলেন, নোয়াখালী বলেন, এই চিটাগং বলেন, এই এলাকা, তারপর হচ্ছে সিলেট উল্লেখযোগ্য। এই এলাকার মানুষজন কিন্তু বিদেশমুখী হতে চায়।
এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুরের মানুষজন সাধারণত স্কিল ডেভেলপমেন্টে কম কাজ করে। তো আপনারা যারা সাংবাদিকতায় কাজ করেন, আপনি বিশেষ করে যেহেতু ঠাকুরগাঁও প্রত্যন্ত অঞ্চলে একটা সাংবাদিকতার কাজ করেন এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলেন। আমরা দেখছি বাজার দর নিয়ে কথা বলতেছেন, রাস্তাঘাট নিয়ে কথা বলতেছেন, মানুষের অসহায় মানুষদের নিয়ে কথা বলতেছেন। তো আমি চাচ্ছি যে আপনি মানে আমার কোশ্চেনটা এটা যে আপনারা যারা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো প্রোগ্রাম কি আমাদের এলাকায় চলে, মানে এটা কি আপনাদের আছে বা এ ধরনের কোনো প্ল্যানিং, আইসিটি ইয়ার বলেন, এরকম কি কোনো প্ল্যানিং আছে যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ চলছে বা চলবে এরকম? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা মানে মারাত্মক একটা বিষয়। হুম, আমাদের হুম, এলাকায় আমার কাছে যতটুকু অবজারভেশন করে আমার কাছে মনে হচ্ছে, যদি ১০ লাখ টাকা দিয়ে তাকে নাইট গার্ডের চাকরি দেওয়া হয়, সে মাস্টার্স পাস, হুম, সে এটা করতে রাজি। রাইট। কিন্তু সে তার স্কিল ডেভেলপমেন্ট করে বাইরের হুম, দেশে গিয়ে ভালো কিছু করবে, ঢাকায় গিয়ে ভালো কিছু করবে, হুম, ভালো করে সে পড়াশোনা করবে, সে এটা করতে হুম, রাজি না। কেন জানি তার কাছে মনে হয় আমার জীবনের হুম, লক্ষ্য হুম, উদ্দেশ্য হচ্ছে কোনমত করে আমি মেট্রিক পাস করব, ইন্টারমিডিয়েট পাস করব, ১০ কাঠা জমি বিক্রি করে দেব, ১০ লাখ টাকা দিয়ে ওইখানে একটু ঘুষ দিয়ে দিব। তারপরে আমি আমার বাড়ির পাশে নাইট গার্ড পোস্টে রাইট। চাকরি করব। আমার জীবনে হুম, আর হুম, হুম, কোনো কিছু দরকার নাই। কেন হুম, হুম, জানি হুম, আমাদের এলাকার মানুষ, আমাদের জেলার মানুষ, আমাদের বাবা-মায়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা তারা মনে করেন কোন মতো করে যদি তার পিয়ন পোস্টে চাকরি হয়, জীবনের সফলতা এই পিয়ন পোস্টে। এর বাইরে সে যেই মেধাবী হোক, সে যা কিছুই করুক, সে যতই উপরে যাওয়ার সম্ভাবনা হোক, তার সম্ভাবনা হুম, হুম, যত বেশি উপরে থাক, এদিকে কোনো কিছু তার দরকার নাই। সে ১০ লাখ ২০ লাখ টাকা দিয়ে পিয়ন পোস্টে চাকরি করবে। সারা জীবনটা হুম, সে হুম, গ্রামে কাটাবে। এর চেয়ে নিশ্চিত জীবন আর কিছু হতে পারে না। আমাদের এই মানুষের কিছু এই জায়গাটি রয়েছে। যে এই হুম, জায়গাটাতে সে কেন জানি মনে করে যে এটাই নিশ্চিত পেশা। এটাই বড় হুম, সফলতা। দুনিয়াতে আর আমার কোন সফলতা নাই। সে এই রাইট, জায়গা রাইট। থেকে আসলে এখনো আমাদের এলাকার মানুষ বা আমাদের জেলার মানুষ, আমাদের পার্শ্ববর্তী যে পঞ্চগড় রয়েছে, এখনো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে না। তবে আশার খবর হলো এখন তো সরকারি মন্ত্রণালয় রয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে, অনেক মন্ত্রণালয় এগুলো হুম, চেষ্টা হুম, হুম, করছে। এখানে আবার একটা আমাদের দুর্ভাগ্য বিষয় হচ্ছে, আমাদের যারা স্কিল যে আপনি ডেভেলপমেন্ট এর কথা বললেন, আমাদের হুম, হুম, প্রচুর হচ্ছে। আইসিটি মন্ত্রণালয়ের আওতায়, যুব উন্নয়নের আওতায়, বিসিক এর হুম, হুম, আওতায়, তারপরে মনে করেন যে টিটিসির আওতায়। কিন্তু হুম, হুম, দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা এখানে স্কিল ডেভেলপমেন্ট এর জন্য করে না। বরং স্কিল ডেভেলপমেন্ট এ যে সার্টিফিকেট, পার্টিসিপেট করে সেখান থেকে ৳১০,০০০ পাবার জন্য, ৳৮,০০০ পাবার জন্য আর একটা সার্টিফিকেট পাবার জন্য। একটা এর সার্টিফিকেটের জন্য, বাইরে রাইট। সে এটা কখনো চায় না যে আমি এখান থেকে আমার স্কিল ডেভেলপমেন্ট করে আমি ভালো কিছু করব। সে চায় হুম, হুম, আমি হুম, সেখানে যদি নামটা দেই, ৬ মাস পরে একটা সার্টিফিকেট পাবো আর ৳১০,০০০ পাবো। এটাই আমার রাইট, স্কিল ডেভেলপমেন্ট। এর বাইরে আমার কোন স্কিল ডেভেলপমেন্ট নাই। সেই কারণে রাইট। দেখেন সে এর বাইরে আর সে যেতেও পারে না। মনে করেন যে এবারে গাড়ি চালক রয়েছে ৪৮ জন টিটিসি থেকে পেয়েছে, তারা ৳১২,০০০ হুম, হুম, পেয়েছে। তাদের স্কিল হুম, হুম, ডেভেলপমেন্ট হচ্ছে ৳১২,০০০ সে গাড়ি চালাতে হুম, শেখাটা তার জরুরি না। তার জরুরি হচ্ছে তাই সে একটা সার্টিফিকেট নিবে আর সে হুম, হুম, ৳১২,০০০ নিবে। এর বাইরে আসলে সে বেরিয়ে আসতে পারছে না। তবে রাইট। এখনকার যারা প্রজন্ম যে প্রজন্মগুলো আমাদের এগিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তারা যেহেতু বিশ্বায়নের যুগ, তারা বিভিন্ন জায়গা দেখছে, বিভিন্ন মানুষের সঙ্গে উঠবস করছে, হুম, বিভিন্ন হুম, হুম, তারা ভাবে জানতে পারছে। তবে এটার পরিবর্তন ধীরে, ধীরে হবে। তবে আমার কাছে মনে হয় এটা আমাদের এলাকাগুলোতে আরো মনে হয় সময়ের ব্যাপার। আর বাইরে যাবার যে বিষয়টা বললেন, সেটা আরেকটা বিষয় হচ্ছে যে আমার মা কখনো চান না আমার ছেলে বাইরে যাক। আমার হুম, মা চান আমার ছেলে আমার চোখের আড়ালে চোখের মধ্যে থাকুক। আমার হুম, চোখের হুম, আড়ালে যাতে করে না যায় এর বাইরে আমার ছেলেকে কোনভাবেই পাঠানো যাবে না। এই জায়গাটা। হুম, অথচ হুম, আপনি যে চাঁদপুর বললেন, লক্ষ্মীপুর বললেন দেখবেন যে একই পরিবারের ৫ জন ছেলে বাইরে থাকে। ৫ জন। একই হুম, পরিবারের সদস্য সংখ্যা ১০ জন তার মধ্যে দেখেন যে ৮ জনের বাইরে থাকে, ২ জনে থাকে। কেন হুম, জানি হুম, হুম, আমাদের হয়তোবা আমরা একটু বেশি আবেগপ্রবণ, নয়তোবা আমরা আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি, নয়তোবা আমরা হুম, চাই না যে আমরা আমাদের সন্তানগুলো ভালো কিছু করুক। এই কয়েকটা বিষয় হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ আমরা বিশ্বটা দেখলেই পরে আমাদের পরিবর্তন হওয়া সম্ভব। কারণ একটা হুম, হুম, জন যদি প্রবাসী হয় তাহলে দেখবেন যে তার মধ্য দিয়ে কিন্তু তার পরিবারের পরিবর্তন হবার পাশাপাশি তার আত্মীয়স্বজন বলেন, তার অন্যান্য এলাকাবাসী বলেন, তাদেরও কিন্তু একটা হুম, হুম, হুম। পরিবর্তন হবার বড় সুযোগ রয়েছে। হ্যাঁ, তবে আমি এখানে আরেকটু এড করব। আমি স্কিল এবং প্রবাসী দুটো জিনিসকে একসাথে এনেছি কেন?
আমরা যারা দেখি যে আপনি যে এলাকার গুলোর কথা আমি বললাম, আমাদের 80% প্রবাসী। আমি প্রবাসী যারা সেখানে থার্ড ক্লাস যে জব গুলো আছে সেগুলো করেন। আমি কাউকে ছোট করছি না, মানে যে ওখানকার যে সেকেন্ড ক্লাস বলেন বা ফার্স্ট ক্লাস বলেন বা রিসার্চ টাইপ যে জব গুলো বলেন, সেগুলো কিন্তু আমরা আসলে পাই না। কেন পাই না? আমাদের স্কিল নেই। আর আমরা যদি এখান থেকে যেমন কেউ একজন পাইপ কাটিং পাইপ বা পাইপ ফিটিং স্কিল নিয়ে গেল, বা একজন শেপের স্কিল নিয়ে গেল, সে কিন্তু সেখানে পাইপ কাটিং বা পাইপ ফিটিং করবে, রাইট? সে কিন্তু ডেস্ক ওয়ার্ক করতে পারবে না, বা ডেস্ক ওয়ার্ক যে জবগুলো আছে সেগুলো সে করতে পারবে না, বা হচ্ছে রিসার্চ যে কোম্পানিগুলো আছে বা রিসার্চ যে সেখানে সোসাইটি বলেন বা যেটাই বলেন, সেই জবগুলো তারা করতে পারবে না। বাট আপনি যদি এখানে সুন্দর একটা ভিডিও এডিটিং নিয়ে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট থাকে, আপনি কিন্তু সেখানে গিয়ে একটা ভালো মিডিয়াতে জব করতে পারবেন। সেটা পরবর্তীতে দেশে এসে আপনি সেটা ইমপ্লিমেন্ট করা যাবে। আপনি যদি এখান থেকে এখন অনেক ইয়ার স্কিল ডেভেলপমেন্ট আছে, আপনার হচ্ছে 3D ডিজাইন বলেন বা 2D ডিজাইন বলেন, অ্যানিমেশন বলেন, হ্যাঁ, বা হচ্ছে আপনার আপনি যদি কোডিং বলেন, সবচেয়ে বেশি এখন যেগুলো আছে কোডিং এর যদি স্কিল ডেভেলপমেন্ট হয়, সেইটা নিয়ে যদি বাইরে দেশে যাওয়া যায়, সেখানে এক্সপার্টদের সাথে কাজ করা যায়, সেখান থেকে দেশে এসে দেশে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখা যায়। কিন্তু আমরা যারা বাইরে যাই এ ধরনের, তা আমি এই জন্যই দুটো জিনিস একসাথে আপনাকে কোশ্চেন করছি, যে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় বলেন, এখানকার মানুষ বাইরের দেশে যাচ্ছে না, প্লাস হচ্ছে তারা স্কিল নিয়ে কাজ করছে না, খুব কম। এখন হয়তো অনেকেই করছে, দু একজনকে আমি চিনি যারা অনেক ভালো করতেছে, বাট এটা খুবই কম। এই যে আপনি যেটা বললেন যে সার্টিফিকেটের জন্য বলেন, বা হচ্ছে ওই যে 8-10 হাজার টাকা দেয় একটা ট্রেনিং করলে, সেটার জন্য দেয়। আইসিটি মন্ত্রণালয় অনেক ভালো কাজ করতেছে বর্তমানে, অনেক ট্রেনিং নিয়ে আইএলও ট্রেনিং করাচ্ছে, যেটা আমরা ঠাকুরগাঁও যখন ছিলাম তখন কিন্তু আইএলও ট্রেনিংটা ছিল। তো এই জন্য আমি স্কিল এবং প্রবাসী দুটোকে একসাথে আনলাম, যে যারা আমরা প্রবাসী হতে চাই তাদের অবশ্যই একটা এমন স্কিল থাকা উচিত যেটাতে আমি ডেস্ক জব পাবো বাইরের দেশে, এবং সেখান থেকে এসে দেশে আমি কিছু একটা ইমপ্লিমেন্ট করতে করতে পারবো। পারবে। হ্যাঁ, তো জি। এম এস সামাদ, আপনার কথাগুলো আসলে খুবই যুক্তিসঙ্গত এবং খুবই প্রাসঙ্গিক। আমি যদি এখন আপনাকে জানতে চাই যে আমরা আমাদের এই যে যারা এখন যারা আমাদের এই যে আছে থার্ড বিলো 30 বা বিলো 35, ওকে, তো এই যে প্রজন্মটা বা আপ 25 আপ 20, তো এই প্রজন্মটার জন্য আপনার কি পরামর্শ? যে আপনি একজন আপনি আপনার প্যাশনে আছেন, যেমন আপনি জব করছেন না, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা নিয়ে পড়াশোনা করেছেন, বাট আপনি আপনার প্যাশনে আছেন, প্যাশন যেটাকে বলে, যে আপনি আপনার মন যেটা চাচ্ছে, যে মন চাচ্ছে আপনি মিডিয়া নিয়ে কাজ করবেন বা সাংবাদিকতা নিয়ে কাজ করবেন বা সোশ্যাল ওয়ার্ক করবেন, এটা নিয়ে আপনার খুবই মন চাচ্ছে, সেটাতে আপনি কাজ করছেন। তো যারা এখনো আমাদের 20 অর বিলো 30, এই এইজের যে মানুষজন আছে বা আমাদের মতো যারা আছে, তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? যে তারা কি কি ধরনের কাজ করতে পারে বা কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে? মানে পুরো প্রোগ্রামটা জুড়ে সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। আর এটার সহজ একটা উত্তর হচ্ছে যে পরামর্শ দেবার মতো যোগ্যতা বলেন বা কর্মদক্ষতা বলেন কোনটাই নাই। হুম, হুম, তবে হুম, হুম, যেহেতু প্রশ্ন হয়েছে তবে একটা কথা না বললেই নয়। সেটা আপনি শুরুতেই সেটা মনে হয় বলছিলেন যে হুম, আপনি যেটাই করেন সেটাতে আপনাকে সেরা হয়ে উঠতে হবে। হুম, 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 সেটা আপনি যে কাজটাই করেন না কেন। এটা নিয়ে আপনার নানান ধরনের নানান কথা বলবে, মানুষ কথা বলবে। যদি আপনি হুম, হুম, পরিশ্রম করতে পারেন এবং সেরা হতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সেখানে সফল হবেন এবং আপনার জায়গাটাই আপনার পরে আপনাকে মানুষ ভাববে, আইডল হিসেবে তারা ভেবে নিবে। পৃথিবীতে হুম, হুম, দেখেন হুম, যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে সে জয়ী হয়েছে। মনে করেন যে কেউ ভালো হোস্ট হয়েছে, কেউ ভালো সাংবাদিক হয়েছে, কেউ ভালো ফুড নিয়ে, কেউ ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ভালো হুম, হুম, ডাক্তার হয়েছে। দেখেন যে কেউ না কেউ কোথাও না কোথাও ভাবে সে সেরা হয়ে গিয়েছে। সেই কারণে আপনি রাইট। আপনার জীবনে যে কাজটাই করেন না কেন, সেটা আপনাকে সেরা হতে হবে। এখন হুম, হুম, বিষয় হলো একটা কথা আছে আমি টেলিভিশনে প্রায়ই একটা দেখি। ১ম কিন্তু দুর্নীতি করেও হওয়া যায়। কেউ যদি ১ম হতে চায়, সে কিন্তু রাইট। দুর্নীতি করেও ১ম হতে পারবে। কিন্তু হুম, সেরা হুম, হুম, হতে গেলে সততা লাগবে, পরিশ্রম লাগবে, ইচ্ছা লাগবে। তবেই আপনি হুম, হুম, সেরা হতে পারবেন। সেই হুম, কারণে হুম, আমার কথা হচ্ছে আমরা যারা রয়েছি, আমরা যারা ইয়াং রয়েছি, আমরা যারা ২০ বছরের পরবর্তী ৩৫ বছরের পূর্ববর্তী ইয়াং রয়েছে, আমার একটাই কাজ আপনি আপনার জীবনে যে দুর্নীতি করে ১ম হওয়া যায়। কিন্তু দুর্নীতি করে কখনো সেরা হওয়া যায় না। সেই কারণে আমরা আমাদের জীবনে সেরা হতে চাই। এবং আমরা যদি রাইট। সেরা হতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে আমরা কোন কাজেই পিছপা হব না। আর সেরা হুম, হুম, হবার হুম, জন্য অবশ্যই সততা লাগবে। নানান মানুষ নানান কথা বলবে। পরিশ্রম আপনাকে করতেই হবে। আপনি যে গন্তব্যে হাঁটছেন, সে আপনাকে হাঁটতেই হবে। আমার এক স্যার বলতেন যে তোমার পিছনে কথা বলছে সে কিন্তু তোমার পিছনে রয়েছে।
সে কিন্তু তোমার সামনে নেই। অতএব তুমি সামনে রয়েছে, আরো চলতে থাকো, তাহলে তোমার সামনের পথটা আরো বেশি প্রসারিত হবে এবং তোমার সফলতা খুব কাছাকাছি হয়ে যাবে। এবং দেখেন হুম, হুম, পৃথিবীতে যারাই সফল হয়েছে তাদের পিছনে মানুষ নানা কটু কথা বলেছে, নানা কথা বলেছে, রাইট। তার দ্বারা হবে না, হুম, এটা হুম, দ্বারা সম্ভব না। কিন্তু হুম, একটাই হুম, কথা, তারা পিছনে বলেছে তার মানে তারা তোমার পিছনে রয়েছে। তোমার কাজের পর্যালোচনা করছে তার মানে তোমাকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণে আমার শুধু একটাই আজকের এই প্রোগ্রাম থেকে একটা বার্তা, সেটা হচ্ছে দুর্নীতি করে ১ম হওয়া যায়। কিন্তু জীবনে কোন পেশায়, কোন জায়গায় দুর্নীতি করে সেরা সেরা হওয়া হওয়া যায় না। যায় না। সেই হুম, কারণে হুম, হুম, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সেরা হবার চেষ্টা করতে হবে এবং আমরা যদি সেরা হতে পারি, আপনি যেই কাজ করেন না কেন, হুম, 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 আপনি যদি কোন হোটেল রেস্টুরেন্টের অ্যা অ্যা রেসিপিও বানান, যদি কোন আপনি হুম, হুম, গাড়ির মেকারও হন, তারপরেও আপনি সেরাটা দেন, আপনার হুম, হুম, কাস্টমারকে আপনি সেরাটা দেবার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ওই কাস্টমারের কাছে আপনি সেরা হয়ে উঠবেন এবং পুরোপুরি ১ জন, ২ জন করে ১০ জন, ২০ জন করে পুরো জাতির কাছে আপনি সেরা হয়ে উঠবেন। এই রাইট, সেরাটা রাইট। যদি আমরা হতে পারি, সেরাটা যদি আমরা করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই সেরা হলেই আমরা আমাদের জীবনে সফল হতে পারব। হুম, হুম, হুম। হ্যাঁ, এমএস সামাদ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি যদি আপনাকে সাংবাদিকতা এবং সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনাকে কল্পনা করি, ১০ বছর পর আমি আপনাকে কথাই কল্পনা করতে পারি। ১০ বছর পরে কল্পনা করাটা বেশ কঠিন। এটা আরেকটা কঠিন বিষয়। তবে আমার ইচ্ছা আছে এই সামাজিক যে কাজগুলোর এটার পরিসরটা আরো বেশি বাড়ানোর, যাতে করে আমরা অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। হুম, এবং হুম, হুম, আমার এর মাঝে আমার একটা আহ্বান থাকবে, সেটা করে আমরা সবাই যারা দেখি যে সবাই এখন কোনো না কোনোভাবে কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। এটা বেশ ভালো। এবং হুম, হুম, আপনিও এটার উদাহরণ আপনি দেখেন যে আপনি কোনো না কোনোভাবে দেখেন যে সাধারণ মানুষ বা আমরা যারা দুস্থ বলি তাদের পাশে, আমরা যারা ইয়াং ব্লাড রয়েছে, আমি দেখছি বিশেষ করে সবাই কেন জানি ভালো সামাজিক কাজগুলো করছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমরা যারা ইয়াং রয়েছে, এখনকার যারা ইয়াং প্রজন্ম, সবাই কোনো না হুম, কোনোভাবে মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে হেল্প করবার চেষ্টা করে। এই যে আন্তরিকতাটা, এটা বেশ বেড়েছে। তবে ১০ বছর পরের পরিকল্পনা হচ্ছে আমাদের যে এই অর্গানাইজেশন গুলো রয়েছে, যেগুলো সোশ্যাল ওয়ার্কার অর্গানাইজেশন, এটাকে আরো যাতে করে এখান থেকে মানুষ সেবা গ্রহণ করতে হুম, পারে, সে সেবার হুম, হুম, চিত্রটা ভিন্ন হতে পারে। হুম, 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 সেই সেবা যে আমাকে টাকা দিয়ে করতে হবে, ফুড দিয়ে করতে হবে, বিভিন্নভাবে সহযোগিতা করে দিতে হবে, আমরা সেটা চাই না। কিন্তু আমরা হুম, চাই তখনকার সময়ে ৫ বছর পরে যেটা মানুষের প্রয়োজন হবে সেটা তথ্য দিয়ে সহযোগিতা হতে পারে, স্কিল হুম, হুম, ডেভেলপমেন্ট দিয়ে সহযোগিতা হতে পারে, রাইট। কাউকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা হতে পারে। এইরকম হুম, হুম, আমরা কিছু দেশ এবং দশের মানুষের ভালোর জন্য আমরা ১০ বছর পরে সেই কাজগুলো করতে চাই। আর সাংবাদিকতার কথা যদি বলেন তাহলে সাংবাদিকতা শিখছি। আগামী ১০ বছরেও মনে হয় আরো সাংবাদিকতা শিখতে হবে। তবে রাইট। সাংবাদিকতা শিখতে যতদিন লাগে আরকি, শেখার তো আসলে শেষ নেই। তবে ১০ বছর পরে একটাই প্রত্যাশা, যাতে করে আরো ভালো অভিজ্ঞ সম্পন্ন শিখতে পারি রাইট। এবং ভালো কিছু তুলে ধরতে পারি আরকি। এর বাইরে আসলে হুম, ১০ বছর পর ভাববার আর কোন সুযোগ নেই। কারণ সাংবাদিকতায় অত বেশি মফস্বলে রাইট, রাইট, প্রমোশন ও রাইট। নেই বা হুম, আলাদা হুম, কোন হুম, হুম, জায়গায় যাবারও সুযোগ নেই। তবে শিখবার রাইট, অনেক সুযোগ রয়েছে। রাইট। স্বপ্ন আছে আগামী ১০ বছরে আরো ভালো কিছু শিখবো। এই যে পাল্লাটা, এটা আরো বেশি সাংবাদিকতার পাল্লাটা ভারী হবে এবং হুম, হুম, হুম। ভালো, ভালো কিছু যেটা খবরের যে খাবার, এই খবরের খাবারটা মানুষকে দেওয়া সম্ভব হবে। আসলে সামাদ, আপনি খুবই সুন্দরভাবে মানে এই শেষের উত্তরটা দিয়েছেন। আমি এতটা সুন্দর আশা করিনি। যেটা আসলে খুবই সুন্দর ছিল যে শেখার আছে। ১০টা বছরে আসলে শিখতে হবে। সাংবাদিকতা তুচ্ছ করার বিষয় নয়। দিস ইজ দ্য ভেরি ইম্পোর্টেন্ট আর্ট। এটা একটা আর্ট, শিল্প যে একদম। সাংবাদিকতা করে। যে কথা হয়নি বলা, ফেসবুক পেজে আমি সাধারণত তাদেরকে আমন্ত্রণ জানাই যারা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছেন বা নিজের জীবনকে নিয়ে সংগ্রাম করছেন বা প্রবাসে গিয়েছেন বা বাইরের দেশে পড়তে গিয়েছেন এবং এখনো সংগ্রাম করে যাচ্ছেন। আমি এখানে সফল ব্যক্তির কে আনতে হবে, সফল ব্যক্তির কথা শুনতে হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে আমি সেই কথাগুলোই তার জানতে চাই যে সে সংগ্রাম করছে এবং পরবর্তীতে সে এগিয়ে যাবে। ফিউচার আমরা জানি না কেউ, ফিউচারে কি হবে সেটা ভিন্ন কথা। বাট তার সংগ্রামটা আমি শুনতে চাই। কারণ হচ্ছে একটা মানুষ যখন সংগ্রাম করে বা একটা মানুষ যখন বাইরের দেশে অনেক কষ্ট করে যায়, তার অনেক লম্বা একটা জার্নি থাকে। এই যে আজকে আপনি এটিএন নিউজের সাথে কাজ করছেন, এর পূর্বে আপনি কিন্তু অনেক অর্গানাইজেশনের এর সাথে, প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। আপনি পত্রিকায় বলেন বা নন প্রফিটেবল যে প্রতিষ্ঠানগুলো তাদের সাথে কাজ করেছেন। এই যে আপনার লম্বা একটা জার্নির পর আপনি একটা প্রতিষ্ঠিত
ইয়ার সাথে প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। এই যে সংগ্রামটা, এই সংগ্রামটা জানার জন্য আপনাকে এই যে কথা হয়নি বলে ফেসবুক পেজে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। এবং আমরা চেষ্টা করছি এটা সপ্তাহে একটা স্ট্রিমিং করার, এবং বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যে কেউ তার সংগ্রামের কথা, তার চেষ্টার কথা, তার সফলতার গল্প বলেন, তার ব্যর্থতার গল্প বলেন, বা তার শৈশবের যে স্মৃতি, আপনি শৈশবের স্মৃতি যদি আমি থামিয়ে না দিতাম, তাহলে এম এস সামাদ মনে হয় ১ ঘন্টা বলতে পারতো শৈশবের স্মৃতি নিয়ে। ঠিক আছে? আমার যে কথা হয়নি বলা, এটাও একটা উদ্দেশ্য। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এম এস সামাদ, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে সবগুলো বিষয় বুঝিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে বলেছেন, চেষ্টা করেছেন, এবং হচ্ছে আপনার যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করেছেন। আশা করি আমরা প্যাশন থেকে দূরে যাব না, যেটা আমি আপনাকে দেখেছি। আর আরেকটা বিষয় আমি অ্যাড করি, যে আপনি বললেন যে ছোটবেলায় প্রেজেন্টেশন করা বা ইয়ে করা, এগুলো আসলে অনেকেরই ছিল, আমারও ছিল। কিন্তু আমি কিন্তু গতানুগতিক প্যাশনের এখনো নাই। আমি এখন জব করছি, রাইট? একটা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করছি, বা কমফোর্ট জোনে আছি। এই যে আপনি আপনার প্যাশন ধরে আছেন, এই জন্য আসলে আপনাকে স্যালুট। কারণ যারা প্যাশন ধরে থাকে তারা হুম, মানসিক শান্তি পায়, এবং হচ্ছে দিন শেষে অনেক তার একটা ভালো লাগার জায়গা থাকে। তো শেষ হিসেবে এম এস আহমদ, আমি যদি আপনার কাছ থেকে 2 মিনিট আপনাকে সময় দিই, যে আপনি আমার এই যে কথা হয়নি বলা ফেসবুক পেজে আমি আপনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে যারা অনুষ্ঠানটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সবচেয়ে বড় কথা হলো আপনি একটা চাকরি করছেন। চাকরির হুম, বাইরেও যে আপনি দেশের জন্য কিছু করছেন যে কথা হয়নি বলা এটার মধ্য দিয়ে, এটা হুম, আমার হুম, হুম, কাছে কেন জানি চমৎকার মনে হয়েছে। যেদিন আপনি কল দেন আমাকে হুম, তার আগেও অবশ্য আমি সেটা দেখেছি যে কথা যদিও আমি নামটা মনে হয় একটু পরিবর্তন করে বলেছিলাম। হুম, হুম, তারপরেও যে কথা হয়নি বলা। এটা আমার কাছে মনে হচ্ছে একটা অনবদ্য আয়োজন। কেন? কারণ হুম, হুম, আপনিও ভাবছেন। আপনি শুধু এমনটা না যে আল্লাহ কিন্তু আসলে দুনিয়াতে এই কাজের জন্য পাঠাননি যে তুমি যাবা ওইখানে যেয়ে হুম, একটা চাকরি করবা, চাকরি করে রাইট। বেতনটা পাবা, বউ-বাচ্চা, মা ছেলেকে নিয়ে এটা নিয়ে তুমি খেয়ে পরে বাঁচবা। তারপর তুমি আমার আল্লাহর হুম, কাছে হুম, হুম, চলে আসবে। এটার হুম, জন্য আসলে মানুষকে আল্লাহও পৃথিবীতে পাঠাননি। রাইট। আর মানুষ হিসেবে আসলে এটি করে যদি আপনি বসে থাকবেন, এটি আসলে যথেষ্ট হুম, না। হুম, হুম, বরং রাইট। এই যে আপনি আপনার চাকরির পাশাপাশি আপনি ১-২ দিন বের করে নিচ্ছেন। এটাতে আলাদা করে হুম, স্টাডি করছেন, আলাদা করে সময় দিচ্ছেন। এই সুন্দর হুম, একটা হুম, হুম, ডেকোরেশন করেছেন, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করেছেন। এটা হুম, হুম, আসলে সবাই আসলে পারে না। রাইট, এটাও সত্য। কেউ হয়তো বাস্তবতার কারণে পারে না, কেউ হয়তো তার শক্তি সামর্থ্য সবকিছু থাকবার পরেও সে করে না। সেই কারণে আপনার যে রাইট। আয়োজন এটা নিঃসন্দেহে একটি অনবদ্য আয়োজন এবং একটি ভালো আয়োজন। তবে আমার শুধু হুম, একজন এখানকার আজকের অতিথি হিসেবে শুধু একটা পরামর্শ, সেটা হচ্ছে এটাকে থামিয়ে দেবার সুযোগ নেই। বরং আপনি ১ টা বছর এটা কন্টিনিউ করেন। দেখবেন যে হুম, হুম, কথা হয়নি বলা এটা বাংলাদেশে একটা জায়গা তৈরি হয়ে যাবে। এবং বাংলাদেশের হুম, মানুষের কাছে, ওকে। বাঙালির মানুষের কাছে যারা বাঙালি রয়েছে, আপনি ১ টা হুম, বছর হুম, হুম, কোনো কিছুই দেখবেন না। সেখানে যেই আসুক, যেভাবেই আসুক আপনি কন্টিনিউয়াসলি হুম, হুম, এটা চালাতে থাকেন। দেখবেন যে হুম, 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 এই যে কথা হয়নি বলা এটা সাধারণ মানুষের মুখে বলেন বা পৃথিবীর মানুষের যারা বাঙালি রয়েছে তারা বাংলা বুঝেন। তাদের হুম, হুম, মানুষের হুম, কাছে একটা অনেক সুন্দর আয়োজন হবে। এটা আমার হুম, হুম, আজকের প্রোগ্রাম থেকে আমার কাছে কেন জানি এটা খুব বেশি উপলব্ধি হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটি চমৎকার আয়োজন। এই আয়োজনের হুম, মধ্য হুম, দিয়ে একজন মানুষ তার কথাগুলো বলতে পারবে। একজন মানুষ রাইট। তার একটা স্কোপ পাচ্ছে, একটা সুযোগ পাচ্ছে। আসলে আমি হুম, একটা হুম, সুযোগ পেলাম আজকে। আজকের এর মধ্য দিয়ে আমি একটা হুম, সুযোগ পেলাম যাতে করে আমি আমার কথাগুলো শেয়ার করতে পারি। এভাবে করে দেখবেন হুম, যে হুম, হুম, আ আ আমি আজকে আসছি, আগামীকালকে আরেকজন আসবে। এভাবে করে যখন বিভিন্ন মানুষ কথা বলবার সুযোগ পাবে, হয়তোবা কোনো না কোনোভাবে কেউ না কেউ এখান থেকে ইন্সপিরেশন পেয়ে সে ভালো কিছু করবে। রাইট, এটাই রাইট। হচ্ছে সার্থকতা। এর বাইরে আসলে আর আলাদা কোনো হুম, সার্থকতা হুম, হুম, পাবার কোনো সুযোগ নেই। হুম, আমার কাছে মনে হচ্ছে এটি একটি অনবদ্য আয়োজন এবং আমি বলতে চাই এটি যাতে করে শেষ না হয়। যতদিন হুম, হুম, আমরা আছি, যতদিন তথ্য প্রযুক্তি আছে, ততদিন হুম, পর্যন্ত হুম, কেউ না কেউ যাতে করে মানে ইতিহাসে যাতে করে জায়গা করে নেয় আমাদের যে কথা হয়নি বলা। এই শিরোনামের যে একটি এই আইডেন্টি যাতে করে ইতিহাসে একদিন ইতিহাসের মানুষ যাতে করে মনে রাখে যে কথা হয়নি বলা, হ্যাঁ, সেই হুম, কথায় হুম। আমার কথা বলার সুযোগ হয়েছে। আহ এম এস সামাদ, আসলে আপনি খুবই সুন্দর করে বলেছেন। যে কথা হয়নি বলা পেজ পেজ নিয়ে আমি আসলে এতটাও চিন্তা করিনি। আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনার যে ইয়াগুলো সেগুলো কবুল করুন। হুম, আমারও আসলে এই জায়গা থেকেই আমার এই চিন্তাটা মাথায় এসেছে। কিভাবে আমি বলি, একটু শেয়ার করি, যেহেতু আপনি শিওর। অনেকগুলাই কথা বললেন যে কথা হয়নি বলা ফেসবুক পেজ নিয়ে। আমি দেখেছি অনেক মানুষ আছে, আমার পরিচিত অনেক টিচার আছে, অনেক স্যার আছেন, যারা অনেক সুন্দর করে কথা বলতে চান। বাট হচ্ছে তিনি এরকম একটা প্ল্যাটফর্ম পান না। বাট আমি জানি হি ইজ জিনিয়াস, তিনি ভালো। আমি যদি একটা টপিক তাকে ধরিয়ে দিই, তিনি দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন এবং কথাগুলো মানে মন্ত্রমুগ্ধ হয়ে শোনার ইচ্ছে করবে। এ ধরনের আমি কিছু মানুষকে চিনি, জানি।
আমি তাদের উদ্দেশ্যে আসলে আমি চিন্তা করেছিলাম যে আমি যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এই প্ল্যাটফর্মটা আমার অনেক আগেই করা ছিল, 2020-এ করা ছিল, বাট আমি কন্টিনিউ করিনি। কিন্তু তখনই আমি চিন্তা করি যে আমি যদি তাদেরকে একটা সুযোগ করে দেই এবং তার যে গল্পগুলো, তার যে না বলা কথাগুলো, সেগুলো যদি আমি শুনি, একটা জিনিস কি এম এস সামাদ, আপনি দেখবেন যে অনেক সময় আপনি অনেক রিপোর্ট করছেন, বাট নিজের ভিতরে অনেক কথা আছে যেটা আপনি বলতে পারেন না। আমি আসলে সেই কথাগুলি বের করে নেওয়ার চেষ্টা করি যে আপনার ভিতরে যে কথাগুলো আছে সেটাই আপনি বলেন, সেটা বলে আপনি হালকা হন। সেটা যে কোনো স্টোরি, মানে যে কোনো স্টোরি হতে পারে, আপনার লাইফে যে কোনো স্টোরি হতে পারে, সেটা আপনার খুবই স্যাড স্টোরি হতে পারে, সেটা আপনার খুবই সাকসেস একটা স্টোরি হতে পারে, বা আপনার অনেক সুন্দর জার্নি সংগ্রাম হতে পারে, বা আপনার শৈশবের স্মৃতি হতে পারে। অনেকের শৈশবের স্মৃতি অনেক সুন্দর। আপনি যারা দেখবেন 90 দশক বা 80 দশকে যারা জন্মগ্রহণ করেছে, তাদের শৈশব অনেক সুন্দর। আমাদের বড় ভাইদের শৈশব অনেক সুন্দর। তারা যদি শৈশব নিয়ে বলা শুরু করে, এখন মনে হবে যে এখন যারা, আমরা তো একটু পেয়েছি, অনেকটা আবার আধুনিকতায় পেয়েছি, যারা জন্মগ্রহণ করছে 2000-এর পরে, যারা জন্মগ্রহণ করেছে, তাদের কাছে মনে হবে যে না, এরকম ছিল, আসলে এরকম কি মানে ছিল, তারা কি এরকম করেছিল, এরকম তাদের মনে হবে। আমি সেই কথাগুলোই বের করার চেষ্টা করব। এম এস সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথা হয়নি বলা ফেসবুক পেজের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার না বলা কথাগুলো কিছুটা শেয়ার করেছেন। আমি জানি আপনার জার্নিটা অনেক লম্বা, অনেক বড়, তার থেকে কিছু শেয়ার করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথা হয়নি বলা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।